প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওটাতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একমাত্র গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুইমাচা গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সমস্ত সিলেবাস সহ প্রথম পর্বের অর্থাৎ 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমস্ত লাইন ধরে ধরে আলোচনা। তো দ্বিতীয় পর্বের আলোচনা আমরা শুরু করব 6 নম্বর পাতা থেকে। এই 6 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করতে যাওয়ার আগে তোমাদের প্রথম পর্বে আমি কি পড়িয়েছি সেইটা যদি একটু বিস্তারিত একটু বলে দিই, তাহলে দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্বের একটা সম্পর্ক তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। তাহলে প্রথম পর্বে আমরা দেখেছি গল্পের শুরু হয়েছে, সোহাহিনী বাইরে থেকে এসে তার স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি বাটি কিংবা ঘটি চেয়েছে, কেননা তারককুলো গাছ কেটেছে, সেখান থেকে কিছু রস নিয়ে আসবে। স্ত্রী খুব বাস্তববাদী এবং সংসার চেতনা সম্পন্ন একজন নারী। সে কিন্তু তার স্বামীর উপর একটু রেগে আছে, কারণ স্বামীর সংসার সম্পর্কে উদাসীনতার জন্য তার বড় মেয়ে খেন্তি, যার বয়স হয়েছে 13-14 বছর, কিন্তু সেই বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার কোনো ব্যবস্থা সে করছে না, এবং তার বিয়েও একবার হওয়ার জন্য আশীর্বাদ হয়ে গিয়েছিল, কিন্তু আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও তার বিয়ে হয়নি, আর সেজন্য তার রাগটা আছে। আর এই সময় তার যখন সেই সম্বন্ধীয় কথোপকথন চলছে সোহায়ের এবং অন্নপূর্ণার মধ্যে, অন্নপূর্ণা সেখানে জানায় যে ওই চণ্ডীমণ্ডপে আলোচনা হয়েছে যে আমাদেরকে একঘরে করে দেবে, আমাদের হাতের জলকে স্পর্শ করবে না। তুমি যে বাগদি পাড়ায় দুলে পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ভদ্রলোকের পাড়ায় বাস করতে গেলে এভাবে ঘুরে ঘুরে বেড়ালে চলে না। আমি স্ত্রী হয়ে কি পাত্র ঠিক করতে যাব মেয়ের বিয়ের জন্য? এই সমস্ত কথোপকথন যখন চলছে, তার স্বামীর মনে হয়েছে সে হয়তো সত্যি কথাই বলছে, সত্যি কথাই বলছে, তাই সে আর সেখানে না থাকতে পেরে সেখান থেকে বাইরে যাওয়ার জন্য নিজেই বাটি কিংবা ঘটিটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। বেরোতে গিয়ে দেখে তার 3 মেয়ে অর্থাৎ খেন্তি, পুটি এবং রাধি, তারা 3 জন প্রবেশ করছে খিড়কির দরজা দিয়ে, এবং তার বড় মেয়ে খেন্তির হাতে একদম পাকা পাকা পুঁই ডাঁটা, আর তার ওই 2 বোনের কাছে আছে পুঁই পাতায় জড়ানো কোনো একটা দ্রব্য। পরে আমরা জানতে পারি সেটা চিংড়ি মাছ, গয়াবুড়ির কাছ থেকে নিয়েছিল। যাই হোক, তো সেইগুলো নিয়ে যখন প্রবেশ করছে, তার মা আবার সেগুলো ফেলে দিয়ে আসতে বলে যে কার বাড়ির জঞ্জাল তারা পরিষ্কার করে দেবে বলে তুলেছিল, তাদের আর কষ্ট করতে হলো না, তোরা সমস্ত সেগুলো নিয়ে চলে এসেছিস। তো সেটা আদেশ করে ছোট মেয়ে রাধিকে। রাধি ছোট, তো সব পুঁইটাটা একসঙ্গে নিয়ে ওই পেছন দিক দিয়ে ফেলতে পারেনি, খিড়কির দরজার বাইরে দিয়ে ফেলে আসতে পারেনি, কিছুটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাদের যা অদৃশ্যে, তাদের অগোচরে তার মা সেই মাতৃ স্নেহে তাদের মেয়ের যে পছন্দ পুঁই ডাঁটা, সেগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে দেয়, এবং দুপুরবেলা খাওয়ার সময় যখন খেন্তি পাতে দেয়, খেন্তি সেই পুঁই শাক কত তৃপ্তি সহকারে খেয়েছে, তার মায়ের চোখে কিন্তু জলও চলে আসে, সেই মা জল লুকোতে চায়। এইরকম আমরা এই বিষয়গুলো গল্পে পেয়েছি। এবং শেষমেশ কালীময় চণ্ডীমণ্ডপে সোহাহিনীর ডাক পড়ে। সেখানে কালীময় সোহাহিনীকে বলে যে এসব করলে কি আর চলে, তুমি তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আশীর্বাদ হয়ে গিয়েছে, তুমি মেয়ের বিয়ে দাওনি, সে তো উৎসর্গ করা হয়ে গেছে। মানে একটা মেয়েদেরকে তৎকালীন সময়ে যে কি চোখে দেখা হতো, বাজারে পণ্যের মতো দেখা হতো, তাও কিন্তু এই গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। যাই হোক, আমরা দ্বিতীয় পর্ব আলোচনা শুরু করব, অর্থাৎ 6 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব, বই ধরে ধরে অর্থাৎ লাইন ধরে ধরে আলোচনা শুরু করব। তার আগে তোমাদেরকে ছোট্ট একটু অনুরোধ, প্রাঙ্গণ কথা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না, লাইক করে দাও, আর পড়াশোনা সংক্রান্ত সমস্ত রকম কমেন্ট লিখে পাঠাও, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। আমরা শুরু করছি দ্বিতীয় পর্বের অর্থাৎ লাইন ধরে ধরে আলোচনা 6 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা দ্বিতীয় পর্বে লাইন ধরে ধরে আলোচনা শুরু করছি 6 নম্বর পাতার প্রথম থেকে। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূরে যাই কেন? এই যে তোমার মেয়েটির 13 বছরের
সোয়াহরি বাধা দিয়ে বলিতে গেলেন এই শ্রাবণে 13ই, অর্থাৎ প্রথম পর্বের শেষের দিকে আমরা পেয়েছি কি, যে সোয়াহরিকে ডেকেছিল কালীময় ঠাকুর চণ্ডী মণ্ডপে, ডেকে বলেছিল যেই দেখো না কেষ্ট মুখুর যে এতদিন ধরে তার মেয়েটিকে বিয়ে দেবে না, ভালো পাত্র না হলে বিয়ে দেবে না করেছিল, শেষমেশ হরির ছেলেকে হাতে পায়ে ধরে বিয়ে দিয়ে তবেই উদ্ধার পেয়েছে। আর তোমার মেয়েটি এই তো 13 বছর হয়ে গেল, অথচ তুমি এখনো বিয়ে দিচ্ছ না। তো সেসব দিন নেই যদিও আজকে, কিন্তু তবুও এটা তো চলতে পারে না। সোয়াহরি তখন বাধা দিয়ে বলল, না এই শ্রাবণে 13ই পড়বে। তখন আবার বলছে, আহা 13 আর 16 তফাৎ কিসের শুনি? অর্থাৎ 13 বছর 16 বছর যাই হোক না কেন, ওসব তাদের বিবেচ্য বিষয় নয়। 13 আর 16 তফাৎ কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। অর্থাৎ কালিমায় বলছে যে সে 13, 16, 50 যে বছরেরই বয়স হোক না কেন, তাতে আমাদের দরকার নেই, সেসব তুমি হিসেব করে রাখো। অর্থাৎ সোয়াহরিকে একটু ভৎসনা করে বলছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, কিন্তু তুমি বেঁকে বসলে কী জন্য শুনি? অর্থাৎ যে পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে স্থির হয়েছিল, ঠিক হয়েছিল, সে তো আশীর্বাদ হয়ে গিয়েছিল। অর্থাৎ বিয়ের আগে একটি অনুষ্ঠান হয়, আশীর্বাদ অনুষ্ঠান বলে, যেটা তোমরা জানো। তো সেই আশীর্বাদ হয়ে গেল, অথচ তুমি বেঁকে বসলে কেন শুনি? ও তো একরকম উৎসর্গ করা মেয়ে। আমি একটু আগে যেটা বলছিলাম, যে দেখো মেয়েদেরকে তৎকালীন সময়ে সমাজে কী চোখে দেখা হতো, একেবারে বাজারের পণ্য বা জিনিসপত্রের মতো করে দেখা হতো, হ্যাঁ, যেটা কখনোই সমীচীন নয়, যেটা কখনোই উচিত নয়। বর্তমান দিনে তো ভাবাই যেতে পারে না, ভাবা উচিত নয়। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়া তা, 7 পাকের যা বাকি, এই তো। তাহলে আশীর্বাদ হয়ে গেলেও যা, আর বিয়ে, আশীর্বাদ বিয়ে সব একই রকম, শুধু তো 7 পাকটা বাকি ছিল, আর তো সব হয়েই গেছে। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, তুমি মনে ভেবো না। অর্থাৎ তুমি সমাজের বুকে বসে এইরকম সমস্ত অসামাজিক কাজ করবে। তৎকালীন সময় এগুলো অসামাজিক মনে হতো, তুমি এগুলো করবে, তুমি এগুলো মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। একটু রেগে রেগেই বলছে, হ্যাঁ, যদি তুমি তো ব্রাহ্মণদের যদি জাত, অর্থাৎ ব্রাহ্মণদের যে কৌলিন্য প্রথা আছে, যে ব্রাহ্মণদের যে সামাজিক মর্যাদা আছে, এটাকে জাত মারা বলা হয়েছে, সেটা যদি তুমি না নষ্ট করতে চাও, তাহলে মেয়ের বিয়ের ব্যবস্থা মানে খুব তাড়াতাড়ি করে ফেলো। আর একদম ভালো রাজপুত্র না হলে কি আর পাত্র হয় না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। তুমি তো গরিব মানুষ, তুমি কিছু পণ বা তুমি ওই পণের টাকা পয়সা কিছু দিতে পারবে না বলেই তো শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিয়েছিলাম। তাহলে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে কে ঠিক করে দিয়েছিল? ওই কালীময় ঠাকুরই ঠিক করে দিয়েছিল। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবছর নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কিসের? তাহলে কি বলছে দেখো, যে কোথায় আমন ধান চাষ করেছিল এবং কে চাষ করেছিল। তাহলে 20 জমিতে আমন ধান চাষ করেছিল, কে চাষ করেছিল? ওই শ্রীমন্ত মজুমদারের ছেলে। তাদের তারা কিভাবে জীবিকা নির্বাহ করত? বাড়ি, বাগান, পুকুর, এ করেই জীবিকা নির্বাহ করত। এই সমস্ত শর্ট কোশ্চেনগুলো একটু দেখে রাখবে। ইতিহাসটা হইতেছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন। অর্থাৎ ইতিহাস, অর্থাৎ শোনা যায় যে ওই মণিগায়ের যে মজুমদার মহাশয়ের পুত্রটিকে ঠিক করে দিয়েছিল, সেটা কালীময় ঠিক করে দিয়েছিল। তাহলে শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল? মণিগায়ে। প্রশ্নটি দেখে রাখবে। তারপরে কে পাত্র ঠিক করে দিয়েছিল সোয়াহরির মেয়ের জন্য? কালীময় ঠাকুর ঠিক করে দিয়েছিল। কেন কালীময়ের মাথা ব্যথা করিয়া সোয়াহরির মেয়ে বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তার কারণ নির্দেশ করিতে যাইয়া
কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। অর্থাৎ এটা একটা গল্প বা ইতিহাস শোনা যায় যে ওই কালীময় ঠাকুর শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং যদি অনেক দিন ধরে তার সুদ সমেত অনেক টাকা পরিশোধ করা হয়নি, যদি না পরিশোধ করে তাহলে ওই মজুমদার মহাশয় নালিশ জানাবে। কিন্তু যদি ঘটকালিটা করে দেয়, তার পুত্রের বিয়ে স্থির করে দেয়, তাহলে সেখান থেকে টাকা পয়সাগুলো আর চাইতে পারবে না মজুমদার মহাশয়। সেই জন্যই নাকি ঠিক করে দিয়েছিল, এটা কিন্তু কথিত আছে বা শোনা যায়। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। তবে আবার এটাও মনে হচ্ছে যেটা গুজব, এর কোনো সঠিক ভিত্তি অর্থাৎ তার বাস্তবতা অনেক নেই বললেই মনে হয়। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। আর ইহা যারা তার শত্রু ছিল, কালীময় ঠাকুরের যারা শত্রু ছিল, তারাই রটিয়েছিল। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পর সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকর বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। তাহলে কি, ওই যে মেয়ের আশীর্বাদ হয়ে গিয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, কিন্তু সহায়রে বিয়ে দেয়নি। আশীর্বাদ হয়ে বিয়ে তার যাওয়ার কিছুদিন পরে সহায়হরি টের পায়, অর্থাৎ বুঝতে পারে। কি বুঝতে পারে বা জানতে পারে যে ওই পাত্রটি, শ্রীমন্ত মজুমদারের ছেলেটি, গ্রামে কোনো একটা খারাপ কাজ করার জন্য পাড়ার যে গ্রামের কুম্ভকার বধূ, অর্থাৎ যারা মাটির জিনিসপত্র তৈরি করে তাদের কুম্ভকার বলে, সেই কোনো একটি মাটির জিনিস তৈরি করে এরকম একজন মানুষ তার স্ত্রীর আত্মীয় স্বজন তাকে, অর্থাৎ শ্রীমন্ত মজুমদারের ছেলেকে বেদম মারধর করে, মানে প্রচণ্ড মারধর করে এবং এমন মারে যে বেশ কিছুদিন শয্যাগত ছিল। তাহলে কাদের হাতে শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহারিত হয়েছিল? কুম্ভকর বধূর আত্মীয় স্বজনের হাতে। খেয়াল রাখবে এই প্রশ্নগুলো। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হয় সহায়রী সে সম্বন্ধ ভাঙিয়া দেন। তাহলে সম্বন্ধ ভেঙে দিয়েছিল সহায়রী, কারণ এইরকম একটা পাত্র যার হাতে মেয়েকে সমর্পণ করবে, সে যে এরকম দুশ্চরিত্রবান একটি ছেলে, তার কাছে কিন্তু মেয়ে দেয়নি, তাই সহায়রী মেয়েটি বিয়েটি ভেঙে দিয়েছিল। দিন দুই পরের কথা। কি কথা দেখো, সকালে উঠিয়া সহায়রী উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া একটু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন। তাহলে সহায়রী, শীতের সময়ের গল্প, তো শীতের সময় সকালবেলা উঠে ওই তার উঠোনে যে বাতাবি লেবু গাছটি ছিল, বাতাবি লেবু একটু বড় বড় যে লেবুগুলো হয়, তোমরা দেখেছো, বাতাবি লেবু খেয়েওছো অনেকে, তো সেই লেবু গাছের ফাঁক দিয়ে যে যতটুকু রৌদ্রের আভা আসছিল তাতে একটু বসেছিল এবং সেখানে বসে বসে কি করছিল, তামাক টানছিল, তামাক খাচ্ছিল, নেশাদ্রব্য। আমি শিক্ষক হয়ে বলবো, কখনোই তোমরা কোনো নেশাদ্রব্যে কিন্তু হাত দেবে না, ছোবে না পর্যন্ত। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপিচুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। তাহলে ওই তাদের বাবা এবং মেয়ের সঙ্গে, খেন্তি এবং সহায়ের সঙ্গে পূর্বে কোনো একটি কথা হয়েছিল, সেই কথা মতোই কিন্তু সহায়রীর কাছে তার মেয়ে খেন্তি এসে বলল, বাবা যাবে না, মা ঘাটে গেছে। অর্থাৎ মাকে লুকিয়ে কোনো একটি অকাজ তারা করবে। দেখো, সহায়রী একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। হ্যাঁ, তাহলে তার মেয়ে যেই বলেছে, তার স্ত্রী কোথায় গেছে একটু ঘাটের দিকে তাকিয়ে টাকিয়ে বলছে, যা গিয়ে শিগগির গিয়ে শাবলখানা নিয়ে চলে আয়। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগলেন। তাহলে তাদের যেতে হবে, তো তামাকটা সাজানো আছে, তামাকটা রেডি হয়ে আছে, তামাকটা খেয়ে নিতে হবে, তো উৎকণ্ঠা মানে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই সে খুব জোরে জোরে তামাকটা টানতে শুরু করে দিল এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। হ্যাঁ, তার স্ত্রীকে যথেষ্ট ভয় পায়, কারণ স্ত্রী তো সঠিক কথা বলছে, তাই যে সত্যের পথে থাকে তাকে কিন্তু প্রত্যেকে ভয় পাবে, এটাই কিন্তু স্বাভাবিক।
ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়ে বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দেওয়ার উদ্দেশ্যে চলিয়াছে। তাহলে ওই তার বাবা তার মেয়েকে শাবল নিয়ে আসতে বলেছিল, শাবলটা আনার সাথে সাথে তারা এমনভাবে তাদের ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যে কারো বাড়ি চুরি করতে যাচ্ছে। শীত দেওয়া অর্থাৎ কি, একটু শীতের সময় এই কাণ্ড কারখানাগুলোই আগে হতো, গ্রামের দিকে বেশিটা হতো যেখানে মাটির ঘর ছিল। ওই শীতের সময় মানুষজন একটু বেশি জবুথবু হয়ে ঘুমায়, তো বাইরে থেকে একদল চোর তারা মাটি খুঁড়ে গর্ত করে মাটির ওই ঘরের মেঝেতে গিয়ে উঠতো এবং মানুষজন ঘুমিয়ে থাকতো, কিন্তু তাদের ঘরের সমস্ত জিনিসপত্র চুপি 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 ওই গর্ত দিয়ে ওই সুড়ঙ্গ দিয়ে ঢুকে ঘরের মধ্যে ঢুকতো, আবার সেখান থেকে নিয়ে বেরিয়ে চলে আসতো। এটাকেই শীত কাটা বা শীত দেওয়া বলে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনান ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। তাহলে অন্নপূর্ণা যখন স্নান সেরে কাপড় টাপড় ছেড়ে তার উনুন অর্থাৎ রান্নার যে উনুন সেটা ধরাবার জন্য সব তোড়জোড় করছে, সেই সময় ওই পার্শ্ববর্তী পাড়ার মুখুজ্জে বাড়ি পাড়া প্রতিবেশী সে তাদের ছোট মেয়ে দুর্গা সে এসে বলল যে মা বলে দিয়েছে খুড়িমা তুমি একটু আমাদের নবান্নটা মেখে দিয়ে আসবে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। নবান্নটা কি, নতুন ধান থেকে যে অন্ন এবং সেই অন্নের জন্য যে উৎসব সে হচ্ছে নবান্ন, অর্থাৎ অঘ্রাণ পৌষ মাসের শেষের দিনে যে নতুন ধান থেকে যে অন্ন হয় অর্থাৎ পিঠে পুলি ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে, সেটাকে নবান্ন উৎসব বলে। আর ইতুর ঘট কি, দেখো অঘ্রাণ মাসে প্রতি রবিবার চাষিরা সূর্যকে উপলক্ষ করে, সূর্য দেবকে উপলক্ষ করে তারা পূজা করতো যাতে করে তাদের ফসলটা ভালো হয়, সেইটাই হচ্ছে ইতু পূজা। তাহলে মুখুজ্জে বাড়ি ও পাড়ায় অর্থাৎ অন্নপূর্ণাদের বাড়ি থেকে মুখুজ্জে বাড়ি যেতে গেলে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় ও পাড়ায়। যাইবার পথে বাঁধারের এক জায়গায় শেওড়া, বনভাট, রংচিতা, বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। তাহলে ওই জঙ্গলের ভেতর দিয়ে যখন যাচ্ছে, যে রাস্তা দিয়ে ধরে যে জঙ্গলের ভেতর যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই তার আশেপাশে দেখতে পাচ্ছে কি শেওড়া, বনভাট, রংচিতা, বনচলতা প্রভৃতি গাছের সমারোহ আছে এবং তার ভেতর থেকে শীতের সকালে একটা ঘন গন্ধ বেরিয়ে আসছে এবং সেটা তাদের নাকে প্রবেশ করছে। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছে এডাল হইতে ওডালে যাইতেছে। তাহলে লেজঝোলা হলদে রঙের পাখি কোন গাছে এডাল হতে ওডালে যাচ্ছিল? অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু এখানে। লেজঝোলা হলদে রঙের পাখি আমড়া গাছের এডাল থেকে ওঢালে, সবগুলো কথা কিন্তু খেয়াল করবে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। তাহলে খুড়িমা খুড়িমা করে আঙুল দিয়ে দুর্গা তার পাখি দেখানোর সময় কি বলেছিল, কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন। দেখো কি সেটা, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে জানে, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। তাহলে ওই পাখি দেখতে দেখতে অন্নপূর্ণা আরেকটা জিনিস লক্ষ্য করলো যে ঘন বনের মধ্যে কে যেন এতক্ষণ খুব খুব করে খুঁড়ছে এবং দুর্গা যেই কথাটা বললো তখনই সাথে সাথে বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহলে সেখানে থমকে গেল এবং পরে আবার চলতে শুরু করে দিল। তাহার খানিক তাহারা তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। তাহলে তারা যখন আরেকটু এগোতে শুরু করেছে, চুপচাপ যখন ছিল শব্দও চুপচাপ, আবার যখন তারা চলতে শুরু করে দিয়েছে আবার কিন্তু খুব খুব শব্দ তাদের কানে আসছে। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল, অর্থাৎ দেরি হয়ে গেল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তাহলে অন্নপূর্ণা যখন দুর্গাদের বাড়িতে থেকে ফিরে এলো, এসে সে বাড়িতে ফিরে কি দেখলো, যে অন্নপূর্ণা রৌদ্রে বসে
মুষ্টিটা সামনে নিয়ে খোপা অর্থাৎ চুলের যে খোপাটা বাঁধা ছিল সেটা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেমতি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এখনই যাবো আর আসবো। দেখো কি সুন্দর। তাহলে তার মা যখন বাড়ি থেকে ফিরে এসে দেখলো যে মেয়েটি চান করেনি, মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে কোথায় ছিলি এতক্ষণ, তুই চান করিসনি, তুই এখন এগুলো উজ্জ আছে যে তুই সম্মুখে বাটিটা নিয়ে এখন তেল টেল মাখছিস, এতক্ষণ কী করছিলিস, এই সমস্ত কথাবার্তা যখন বলছে, তখন খেন্তি বড় মেয়ে সে বুদ্ধিমত্তার সহিত কিন্তু তার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেল, গিয়ে বলছে, এই যে মা যাই, যাবো আর আসবো, এক্ষুনি চান করতে যাবো আর চলে আসবো। খেন্তি স্নান করিতে যাইবার কিছুক্ষণ পরে সহায়রী স্বউৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই যে ওপাড়ায় মহেশ চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরাং ডট ডট আছে। দেখো, খেন্তি স্নান করতে গেল আর তার বাবা সহায়রী অর্থাৎ খেন্তি আর তার বাবা তো ওই জঙ্গলের ভেতর মধ্যে খুব খুব শব্দ করে সেই মেটে আলুটা তুলতে গিয়েছিল, সেই মেটে আলুটা তুলে সহায়রী পরে এলো, অর্থাৎ তার মেয়ে খেন্তি আগে চলে এসেছিলো, সে স্নান করার জন্য তোড়জোড় করছিল, তেল মাখছিল, সহায়রী পরে এলো এবং তখন তার স্ত্রী বাড়িতে ঢুকে গেছে। এবার সহায়রী একেবারে উৎসাহের সঙ্গে সৎসাহে 15-16 সের, 1 সের সমান সমান কত? 933.1 গ্রাম, অর্থাৎ 15-16 সের মানে প্রায় 15-16 কেজি, প্রায় কিন্তু বলছে শব্দটা, একটা মেটে আলু ঘাড়ে করে নিয়ে এলো এবং সে সেই স্ত্রীর মুখের দিকে তাকিয়ে, তো তার তো একটা ভয় আছে, তো সে নিজের ওই কাজের খতিয়ান দিতে শুরু করলো। কীরকম? বলছে, ওই পাড়ায় যাই রোজই ওই মহেশ চৌকিদার সে বলে যে তোমার বাবা যখন বেঁচে ছিল তখন তো এ পাড়ায় মাসে একবার না একবার আসতে, তো এখন তো আর আসোই না, তোমাদের পায়ের ধুলে পড়ে না, এই বেড়ার গায়ে মেটে আলু করেছিলাম, তা তুমি যদি দাদা ঠাকুর এখন একটু বরাং নিয়ে যাও, ওই ডট ডট আছে না, মানে ওইগুলো আছে আর কি, উজ্জ্ব আছে কথাগুলো, যে যদি তুমি নিয়ে যাও। স্ত্রী অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বললেন, বরস্পতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? স্ত্রী কিন্তু বুঝতে পেরেছে, অন্নপূর্ণা কিন্তু বুঝতে পেরেছে যে এই বরস্পতা বনের মধ্যে যে শব্দটা হচ্ছিল, নিশ্চয়ই তারাই এই কাজটা করছিল বা সে এই কাজটা করছিল। সহায়রী অবাক হইয়া বলিয়া উঠিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি। সহায়রীর ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। তাহলে সহায় বলে, আমি বরস্পতার জঙ্গলে কখন? আমি তো কখনোই যাইনি, এই দেখো আমি তো এই তো একদম, তাই সে যেন আকাশ থেকে পড়েছে কথাটা শুনে। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়ে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর কখনো বলো না। তখন বলছে, তুমি তো চুরিই করবে, তুমি তো অলস, তুমি তো চুরি করাই তোমার তো সাজে, তো তোমার তো 3 কাল চলে গেছে, অর্থাৎ আমাদের যে মানুষের জীবদ্দশা, বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, তো প্রায় সবটাই তোমার তো চলে গেছে, আর একটা কাল আছে, অর্থাৎ শুধু বার্ধক্যটা আছে। তো তুমি তো মিথ্যে কথা বলবে, তা আর মিথ্যে কথা বলো না, আমি সব জানি। অন্নপূর্ণা আবার বলছে, তুমি এসব মিথ্যে কথা বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরস্পতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ, তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল, যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নাই, পরকালও নাই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? বলছে, তোমার তো 3 কাল গিয়েছে আর 1 কাল পড়ে আছে, তুমি তো চুরিই করবে, তুমি যা পারো তাই করো। আমি তো মুখুজ্জদের বাড়ি যাচ্ছিলাম,
যেতে গিয়ে যখনই দেখেছি বনের মধ্যে, বরস্পতার বনের মধ্যে খুব খুব শব্দ হচ্ছে, আমি তখনই ঠিক বুঝতে পেরেছি। তো তুমি চুরি করতে হয়, ডাকাতি করতে হয়, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু খেন্তি বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, তুমি তাকে এর মধ্যে ডেকে নিয়ে আসছো কেন, সেইটা আগে আমাকে বলো। সেই কৈফিয়তটা চাইছে অন্নপূর্ণা। সয়রি হাত নাড়িয়া বরস্পতার পতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন। সহায়হরি হাত পাত নেড়ে বোঝাতে যাচ্ছিল যে না, আমি সহায়হরি, আমি বরস্পতার জঙ্গলে থাকিনি, এই এর সমর্থনে কিছু কথা বলতে যাচ্ছিল। কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না। হ্যাঁ, তার স্ত্রী যে অনেক দৃঢ় চেতা এবং তার যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সেই জায়গায় কিন্তু সহায়হরি একটু মানে হেরে গেল আর কি। তাই সে ওই যে বরস্পতার জঙ্গলে সেই কাজটি করেনি, সেই আত্মপক্ষ সমর্থনের যুক্তি কিন্তু তার মাথায় আর উপস্থিত হলো না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বপর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না। অর্থাৎ সে যে যুক্তিগুলো দেখাবে, সে আগে পরের পূর্বপর্য, অর্থাৎ আগে এবং পরে যে কথাগুলো বলল তার মধ্যে কোনো রকম সাদৃশ্য বা একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়া নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। তাহলে অনেকটা পরে, আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট পরে সে খেন্তি স্নান করে বাড়ি ঢুকলো এবং তাই উঠোনে যে পড়ে আছে মেটে আলু, তার দিকে একবার আড়ে আড়ে তাকিয়ে নিল এবং সে তাকানোর সাথে সাথে আর কিছু বললো না। সে একদম ধীর স্থিরভাবে যে উঠোনে যে জামা কাপড় মেলে দেওয়ার যে জায়গা, সেখানে মনোযোগের সহিত সে জামা কাপড় মেলে দিচ্ছে। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল, কারণ জানে তো খেন্তি কি হতে চলেছে। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলু দুজনে মিলে তুলে এনেছিস না? একদম সরাসরি বলছে, এই যে মেটে আলুটা তোরা দুজনে মিলে তুলে এনেছিস না, তোর বাবা আর তুই? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশ গাছের মাথার দিকেও চাহিয়া লইল। তারপর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বাইর হইল না। দেখো কি সুন্দর বলছে। দেখো, খেন্তি ওই যে মার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে রইলো এবং মেটে আলুটার দিকে তাকালো। তাকিয়ে সে এবার ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সামনের দিকে যে বাঁশ গাছটি দেখা যাচ্ছে তার মাথার দিকে, মানে সে হতভম্ব, সে কি বলবে, সে এদিক ওদিকে তাকাচ্ছে আর কি, এক কথা বোঝাচ্ছে। এটা বুঝে নাও। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, অর্থাৎ টেনশানে পড়ে গেল। কিন্তু সে মুখ দিয়ে কোনো কথা বের করলো না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? হ্যাঁ, অন্নপূর্ণা একটু কড়া সুরে বলছে, কী রে, কথা বলছিস না কেন? এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন মুখে মুখের দিকে চাহিয়া ছিল, উত্তর দিল হ্যাঁ। তাহলে তার মায়ের কাছে তার আর কথা মনে এলো না, সে স্বীকার করে নিল। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বললেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরস্পতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। বলছে তোমার পিঠে আমি কাঠের চেলা, অর্থাৎ ওই রান্না করার যে কাঠ, সেগুলো যদি বড় থাকে সেখান থেকে টুকরো অংশকে বলা হয় কাঠের চেলা। তো সেটা তোমার পিঠেই ভাঙবো, অর্থাৎ মেরে মেরে ভাঙবে আর কি, তার খুব মারবে বোঝাতেই বলা হয়েছে। এবং সে খুব তেলে বেগুনে জেলে উঠতো, অর্থাৎ যে গরম তেলে যদি বেগুন ভাজার জন্য দেওয়া হয়, তাহলে একটা সেখান থেকে একটা আওয়াজ নিক্ষেপিত হয়, বেরিয়ে আসে। সেরকমভাবে অন্নপূর্ণা বলে উঠল। সমত্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, বা সমত্ত মেয়ে অর্থাৎ বয়স হয়েছে, হ্যাঁ, বিয়ের যোগ্য হয়ে গেছে অনেক দিন আগে। সেই একগলা বিজন বন, মানে প্রচণ্ড, একগলা মানে একদম প্রচণ্ড, অনেক বোঝাতে, বিজন ঘন বন,
যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে। তাহলে বিজন বনের মধ্যে, বরস্পত জঙ্গলের মধ্যে কোন পশু থাকে লুকিয়ে? বাঘ লুকিয়ে থাকে। তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, হ্যাঁ, তাহলে চৌকিদার ডেকে কারা ধরিয়ে দিতে পারে বলে তার মা সন্দেহ প্রকাশ করেছিল? গোসাইরা। কি ডেকে ধরিয়ে দেবে? চৌকিদার ডেকে। তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? বলছে তোমাকে তোমাকে কে বাঁচাতো? কোন শ্বশুর? অর্থাৎ তোমার বিয়ে হওয়ার পরে মেয়ের বরের যে বাবা, তাকে শ্বশুর বলা হয়। তো বা উল্টো দিক দিয়ে কোনো ছেলের বউ, তার বাবাকে শ্বশুর বলা হয়। ঠিক তোমার কে বাঁচাতো? অর্থাৎ এক কথা, কে বাঁচাতো তোমাকে? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত। এই মেয়ে নিয়ে আমি কি করব মা? এবার তিনি আফসোস, অন্নপূর্ণা আফসোস করে বলছে, এই মেয়ে নিয়ে আমি কি করব মা? অর্থাৎ দেখবে আমরা কোনো বিপদে পড়লে, আমরা কোনো কষ্ট পেলে আমাদের মায়ের কথাটাই আগে মনে পড়ে, মা শব্দটি আগে বেরিয়ে আসে। তাই বলছে এই মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসে বলিল, মা দেখবে এসো। তাহলে ওই যে কথোপকথন হয়েছিল যে তোমার জোটে খাবে না জোটে খাবে না, তাই বলে তুমি চুরি করবে, এর 2-3 দিন পর খেন্তি হঠাৎ করে একদম ধুলো মাটি মাখা হাতে সে কোনো একটা কাজ করছিল, মাকে বলবে ওর মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলি পাথরকুচি ও কণ্টিকাকারীর জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। তাহলে অন্নপূর্ণা সেখানে গিয়ে কি দেখলো? যে তাদের যে ভাঙা পাঁচিলটা আছে তার ধারে একটা খোলা জমি আছে, সেই জমিতে যেখানে পাথরকুচি গাছ বা কণ্টিকাকারীর জঙ্গল হয়েছিল, যে সেইখানে খেন্তি তার ছোট বোন রাধিকে সঙ্গে নিয়ে একটা তরকারির আওলাত মানে বংশধর, বংশধর, অর্থাৎ তরকারি হতে পারে, উৎপন্ন হতে পারে, সেই প্রচেষ্টায় রত আছে। হ্যাঁ, সে আয়োজন করছে এবং ভবিষ্য সম্ভাবী, অর্থাৎ ভবিষ্যতে সেখানে আরও অনেক কিছু চাষবাস করা যেতে পারে, সেখান থেকে ফসল উৎপন্ন হতে পারে, সেই কাল্পনিক যে চিন্তাভাবনা আছে, তার কল্পনাতে আছে খেন্তির, তার অগ্রদূত স্বরূপ, তার যে প্রথম শুরু, সেই অগ্রদূত স্বরূপ একটা কেবলমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা, একটা সরু রোগা একটা পুঁইশাকের চারা একটু কাপড়ের ফালির মধ্যে বাঁধা আছে, সেইটা নিয়ে সেখানে রোপণ করা হয়েছে এবং ওই ঝুলন্ত কঞ্চির গায়ে সেটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে সে ঊর্ধ্বমুখে উঠতে পারে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে। অর্থাৎ এখনো পর্যন্ত অন্য কোনো কিছু ফল মূল বা অন্য কোনো শাকসবজির আয়োজন সেখানে হয়নি, শুধু পুঁই শাকটাই রোয়া হয়েছে। দিনের আলোয় এখনো বাহির হয় নাই, অর্থাৎ তার মাথার মধ্যে আর কি কি শস্য উৎপন্ন করার চিন্তাভাবনা আছে সেগুলো তার বাইরে এখনো বের করেনি এই খেন্তি। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? অন্নপূর্ণা একটু হাসলো যে পুঁই শাকের চারা পুঁতেছে তো, তাই খেন্তিকে উদ্দেশ্য করে বলছে এখন পুঁই শাকের চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, খেয়াল করবে তার মা কোন কালে পুঁই শাকের চারা পুঁততে বলেছিল? বর্ষাকালে। এখন যে জল না পেয়ে মারা যাবে, কারণ শীতকাল তারপরে গ্রীষ্মকাল আসবে, যদি জল না পায় তো মারা যাবে। খেন্তি বললো, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখো হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। হ্যাঁ, রাত্রেবেলা খুব শিশির হয়, সেই শিশিরের জল থেকে যতটুকু জলের অভাব মেটে পুঁই শাকের বা পুঁই চারার। আর সকালে উঠিয়া সোয়াহেরি দেখিলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। তার দুই ছোট মেয়ে, অর্থাৎ বড় মেয়ে খেন্তি আর দুই ছোট মেয়ে মানে
পুঁটি আর রাধি, মেজো মেয়ে আর ছোটো মেয়ে, এই দুই মেয়ে ওই উঠোনে যে কাঁঠাল গাছটা আছে সেই কাঁঠাল গাছের কাছাকাছি অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। কোথায় অপেক্ষা করছিল? আর কি গায়ে? দোলাই গায়ে। দোলাই কি? একটা মোটা শীত বস্ত্র, মানে দুটো পাট বা অংশ বিশিষ্ট মোটা শীত বস্ত্র, সেটা গায়ে দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জ বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল। অর্থাৎ তার ওই মেয়ে, বড় মেয়ে, সে একটা ভাঙা ঝুড়ি করে মুখুজ্জদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছে। তাহলে কাদের বাড়ি থেকে খেন্তি গোবর কুড়িয়ে এনেছিল? মুখুজ্জদের বাড়ি থেকে। বা মুখুজ্জদের বাড়ি থেকে ভাঙা ঝুড়িতে করে কী এনেছিল? গোবর এনেছিল। সোহাইরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। হ্যাঁ, বলছে মা খেন্তি, তার বাবা বলছে, তুই সকালে উঠে জামাটা গায়ে দিস না কেন? মোটা জামাটা গায়ে দিস না কেন? কী হয় তো জামা গায়ে দিতে? আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো ডট ডট, অর্থাৎ তেমন তো নয় বা এরকম কিছু একটা শব্দ আছে। তো বলছে না, কই বাবা এক্ষুনি দিচ্ছি। তবে কই, তেমন তো শীত নয়। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? হ্যাঁ, তাড়াতাড়ি জামাটা গায়ে দে, না ঠান্ডা লেগে যেতে পারে। সোহাইরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাহিয়েন নাই? বলল যে অনেক দিন পরে হয়তো তার মেয়ের মুখটা দেখেছে। সকালের ওঠা রৌদ্রে তার মেয়ের মুখের লাবণ্য দেখে একটু বিস্ময় হয়ে গেছে, কি অনেক দিন কি আমার মেয়ের মুখের দিকে আমি তাকাইনি। খেন্তির মুখ এখন সুশ্রী হইয়া উঠিয়াছে। হ্যাঁ, মানে খেন্তি বড় হয়েছে, তার মুখ লাবণ্যে ভরে গেছে, সুশ্রী হয়েছে, এটা তার বাবা ভাবছে। জামার ইতিহাস নিম্নরূপ, অর্থাৎ খেন্তিকে যে জামাটা গায়ে দিতে বলেছিল, শীত বস্ত্র তাদের মাত্র একটিই আছে, সেই জামার ইতিহাসটা নিম্নরূপ। কীরকম? বহু বছর অতীত হইল, মানে অনেক বছর আগে থেকেই সেই জামাটা তার আছে। হরিপুরে রসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়ে আনেন। খেয়াল করো কি কি প্রশ্ন হতে পারে। সার্জের জামা অর্থাৎ টেকসই, গরম কাপড় বা গরম জামাটাকে বলা হয় সার্জের জামা। আর সেটা কত টাকা দিয়ে কিনেছিল? 2.5 টাকা দিয়ে। কে কিনেছিল? সহায় হরি কিনেছিল। কোথা থেকে কিনেছিল? হরিপুরে রাসের মেলা থেকে কিনেছিল। ছাড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। তাহলে সে জামাটি অনেক বছর আগেকার, এবং কোথা থেকে কে কিনে এনেছিল সবটাই বললাম এর আগে। ছিঁড়িয়া যাইবার পর, অর্থাৎ সে জামাটা অনেকবার ছিঁড়ে গেছে এবং তাতে ছিঁড়ে যাওয়ার পর অনেকবার রিপুও করা হয়েছে। হ্যাঁ, এবং সম্প্রতি সে তার স্বাস্থ্যোন্নতি হওয়ার জন্য, অর্থাৎ একটু বড়সড় হওয়ার জন্য সে জামাটা আর তার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সোহাইরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না, কারণ জামার যে কী অবস্থাতে আছে সেটা অন্নপূর্ণাও জানতো না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে থাকিত, তাই তার শীত বস্ত্র কোথায় থাকতো? তোরঙ্গের মধ্যে থাকতো। হ্যাঁ, তোরঙ্গ অর্থাৎ ওই ট্রাঙ্ক। পৌষ সংক্রান্তি সকালবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় লইয়া চটকাইতেছিলেন। হ্যাঁ, তাহলে পৌষ সংক্রান্তির সকালবেলা, অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে সে সংক্রান্তি উৎসব পালন করা হয় বাংলার ঘরে ঘরে। সন্ধ্যাবেলা কী হয়েছে? অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়ো, কিছু ময়দা, গুড় ইত্যাদি নিয়ে চটকাচ্ছে, অর্থাৎ তাদের ওই পিঠে পুলির উৎসব, তাদের যে যৎসামান্য দারিদ্র পরিবারে যা হয় সেটা করছে। একটা ছোট বাটিতে 1 বাটি তেল আর একটি ছোট বাটিতে 1 বাটি তেল নিয়েছে। খেন্তি কুরুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া 1 থালা নারকেল করিতেছে। আর খেন্তি কী করছিল? যে একটা কুরুনির নিচে কলার পাতা দিয়ে সেই কলার পাতায় নারকেল কুড়াচ্ছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, অর্থাৎ অন্নপূর্ণা অর্থাৎ তার মা এই খেন্তি যে নারকেলটা কুড়াচ্ছিল এই কুড়তে দিতে রাজি হয়নি। কেন সেটা দেখো। কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদাড়ে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড়
শাস্ত্রসম্মত সূচি নহে। অর্থাৎ কেন অন্নপূর্ণা ওই তার মেয়ের খেন্তির নারকেল কুড়তে দিতে প্রথমে রাজি হয়নি, যে তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত সূচি ছিল না বলে। কারণ সে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এখান থেকে প্রশ্ন হতে পারে, খেয়াল করবে, খুব মনোযোগ সহকারে পড়বে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। হ্যাঁ, এবং অন্নপূর্ণাকে খুব করেই খেন্তি বলছে না আমি করব। তাই অন্নপূর্ণা শেষমেশ তাকে ওই তার যে যেখানে সেখানে পরে ঘুরে বেড়ানো সেই জামা কাপড়গুলো ছেড়ে তাকে অন্য জামা কাপড় পরে ওই কাজটাতে সম্মতি জানায়, এবং অন্নপূর্ণার পাশে বসেই সেই খেন্তি ওই নারকেলটা কুড়াতে থাকে। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। তাহলে ময়দার গোলাটা তার তৈরি করা হয়ে গেছে, অর্থাৎ পিঠে বা পায়েস বা পুলি তাদের আয়োজন করতে গেলে তার প্রথম পর্বে যে ময়দাটা মাখা সেটা শেষ, সেটাকে বলছে গোলা। ছোটো মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়ে বলিল, মা ওই একটু। তাহলে কে প্রথমে গোলা চেয়েছিল এবং কি বলেছিল? রাধি চেয়েছিল। কি বলে? মা ওই একটু, অর্থাৎ ওই গোলাটাই চেয়েছিল একটুখানি। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজো মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। তাহলে রাধি যে চেয়েছে, তার মা কী করলো? ওই 5টি আঙুল এক জায়গায় নিয়ে তার ওই যে বড় গামলার গোলাপ আছে সেই তার থেকে একটুখানি তার হাতে দিল, এবং সাথে সাথে তার মেজো মেয়ে অর্থাৎ পুঁটিও একটু নেবে বলে হাতটা মুছেই তার মায়ের সামনে পাতলো, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকেল করিতে করিতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাইতেছিল। এ সময় খাইতে যাওয়া মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রইল। তাহলে তার 2 বোন, খেন্তি তো একটু ভোজনপ্রিয় মানুষ ছিল, ভোজনপ্রিয় মেয়ে ছিল, তার 2 বোন ওই গোলাটা নিচ্ছে। খেন্তির কিন্তু লোভ হচ্ছে, নারকেল কুড়াতে কিন্তু লুব্ধ নেত্রে অর্থাৎ ওই লোভের চোখে সেই দিকে তাকাচ্ছে। আর তবে বলতে পারছে না, কারণ মা যদি বকে আবার কাজ করতে করতে খেতে চাইছে, তাই সে কিছু বলছে না, চুপচাপ আছে। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। তাহলে অন্নপূর্ণা যখন বলল যে দে মা ওই নারকেলের মালাটা দে, তখন খেন্তি আর সময়টা অপচয় না করে দ্রুত তার সহিত সেই নারকেলের মালা, যে মালাটাতে ফুটো নেই সেই মালাটা, অর্থাৎ নারকেল কাটার পরে একটা দিক ফুটো করে তার জলটাকে বের করে নেওয়া হয়, তারপরে কাটা হয়। তো যে মালাটা ফুটো নেই সেই মালাটা এগিয়ে দিল যাতে গোলাটা না পড়ে যায়। আর অন্নপূর্ণা তাতে একটু বেশি করেও দিয়ে দিল। মেজো মেয়ে ফুটে বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল। তাহলে দেখো, তাহলে ওই মেজো মেয়ে পুটি কী বললো, যে জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে আর রাঙা দিদি কী তৈরি করছে? ক্ষীর করছিল। খুব খেয়াল করবে, কে ক্ষীর করছিল? রাঙা দিদি। ওদের অনেক রকম হবে, অর্থাৎ ওদের অনেক রকম আয়োজন, অর্থাৎ তারা হয়তো তাদের জ্যাঠাইমারা একটু হয়তো ধনী মানুষ, তাদের আয়োজনও সেই রকম একটু বেশি বেশি হবে, তাই বলছে ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? হ্যাঁ, ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে, আর এবেলায় আবার ওদের বাড়ি হবে? ওই যে পুটি বলেছে যে জ্যাঠাইমাদের অনেক কিছু হবে, রাঙাদি ক্ষীর তৈরি করছিল, তাই বলছে খেন্তি যে এবেলায় হবে? ওবেলায় তো ওরা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, তার মধ্যে সুরেশ কাকা, ওপাড়ার তিনু আর বাবা, এরা তো সবাই ছিল, তাদের খাইয়ে দিয়েছে। এবেলা তো পায়েস, ঝোলপুলি, মুগুক্তি এসব হয়েছে।
বলছে ওবেলা তো এগুলো হয়েছে, ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুগের তৈরি চতুষ্কোণ একটা মানে চারকোণা একটা সন্দেশ, সেগুলো তো সবই হয়েছে জ্যাঠাইমাদের বাড়ি, আবার এবেলা তাহলে হবে? বন্ধুরা, দ্বিতীয় পর্বের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে, আবার ছোট্ট একটি অনুরোধ করছি, আমার প্রাঙ্গণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। একটু লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আলোচনা কেমন লাগলো কমেন্টে লিখে জানাও। তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।